ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। নমস্কার বন্ধুরা, আমি অনির্বাণ আর এসে গিয়েছি আপনাদের প্রিয় অডিও স্টোরি চ্যানেল সূচিপত্রের গল্পকে সঙ্গে করে নিয়ে। সূচিপত্রের গল্প, সাহিত্যের রোমাঞ্চকর আর ভৌতিক স্টোরিওগ্রাফি। আপনারা শুনছিলেন এডগার রাইস বারোজের কলমে বিশ্ববিখ্যাত এক অ্যাডভেঞ্চার কাহিনী দ্য লিজেন্ড অব দ্য জঙ্গল, টারজান। আপনারা শুনেছেন গল্পের প্রথম পর্ব। আজ শুনবেন গল্পের দ্বিতীয় তথা অন্তিম পর্ব। আজকের গল্প শুরু করার আগে রিকোয়েস্ট করব, আপনি যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন সূচিপত্রের গল্পকে আরও এরকম নতুন আর রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার কাহিনী শোনার জন্য। ও হ্যাঁ, সঙ্গে পাশের ঘন্টাটা বাজাতে যেন ভুল না হয় পরের গল্পের নোটিফিকেশনের জন্য। শুরু হচ্ছে আজকের গল্প, এডগার রাইস বারোজের কলমে বিশ্ববিখ্যাত অ্যাডভেঞ্চার কাহিনী দ্য লিজেন্ড অব দ্য জঙ্গল, টারজানের দ্বিতীয় তথা অন্তিম পর্ব। তখন দানার্ত এক পরিকল্পনা খাড়া করল। বলল, দেখো টারজান, যেতে যেতে আমরা সামনে যে জনপদ পাবো সেখান থেকে একটা নৌকো ভাড়া করে তারপর সমুদ্রের ধার দিয়ে দক্ষিণ দিকে গিয়ে সেই সিন্দুকটা নিয়ে আসবো, আর নৌকায় সেটা বয়ে আনতে তো সুবিধাও হবে। টারজান মেনে নিল প্রস্তাবটা। সে বলল, হ্যাঁ, অবশ্য আমি একা গিয়ে সেটা নিয়ে এসে পথেই তোমাকে ধরে ফেলতে পারতাম। যাই হোক, পথে তুমি একা বিপদে পড়তে পারো, তাই ভেবেই আর গেলাম না। একদিন কথায় কথায় টারজান বলল, দানার জানো, আমার মা ছিল একজন মেয়ে গরিলা, নাম ছিল কালা। আমার মা কালা বলতো, আমার বাবা নাকি একজন সাদা বাঁদর। না টারজান, না, তুমি জানো না, তুমি একজন মানুষ। তোমার মা বাবা কখনোই বাদর জাতীয় কোনো জন্তু হতেই পারে না। আচ্ছা টারজান, তোমার কেবিনে কোনো ডায়েরি বা এমন কিছু কি পাওনি যার থেকে তোমার জন্মরহস্য উদ্ঘাটন করতে পারি? টারজান তখন নীরবে তার তুন থেকে তীরগুলো বের করে ফরাসি ভাষায় লেখা একটা ডায়েরি দিল দানার্তকে। দানার্ত সেটা পড়ে দেখল। সেটা জন ক্লেটন বা লর্ড গ্রেস্ট্রোকের লেখা ডায়েরি। তাতে এক জায়গাতে লেখা আছে, আজ আমাদের ছোট্ট ছেলেটার বয়স মাত্র 6 মাস পূর্ণ হল। আমি যখন এই ডায়েরি লিখছি সে তখন তার মা অ্যালিসের কোলে বসে। শান্ত সুখী এক বলিষ্ঠ দেহী শিশু আমাদের। আমি চাই সে হয়ে উঠুক দ্বিতীয় জন ক্লেটন। বড় হয়ে সে গ্রেস্ট্রোক পরিবারের সম্মান বৃদ্ধি করে বংশের নাম উজ্জ্বল করুক। ডায়েরিটা পড়া শেষ করে এবার দানার্ত বলল, হ্যাঁ, কি টারজান, তোমার জন্মের রহস্য কাটলো? আমার তো মনে হয় তুমি পরবর্তী লর্ড গ্রেস্ট্রোক। টারজান এবার মাথা নেড়ে বলল, না দানার্ত, না। ডায়েরিতে তাদের একমাত্র সন্তানের কথা লেখা রয়েছে ঠিকই, কিন্তু যখন আমি প্রথমবার কেবিনে ঢুকি তখন তাদের কঙ্কালের সঙ্গে দোলনার উপর একটা শিশুর কঙ্কালও দেখতে পেয়েছিলাম। অবশ্য পরে অধ্যাপক পোর্টাররা এসে কঙ্কালগুলোকে কবর দেন। হ্যাঁ, সুতরাং আমার জন্ম রহস্য তা তো আগের মতোই গভীর হয়ে রয়ে গেল। আমার মনে হয় কালাই আমাকে ঠিক বলেছিল। এইভাবেই চলতে চলতে 1 সপ্তাহ পরে ওরা একটা ফাঁকা জায়গা দেখতে পেল। দেখল মাঠের ভেতর একদল নিগ্রো চাষি চাষাবাদ করছে। এবার নিগ্রোদের দেখেই ক্ষেপে উঠল টারজান। তার হাতের ধনুকে বিষাক্ত তীর বসিয়ে তাদের নিশানা করল। কিন্তু হঠাৎই দানার্ত তার হাত ধরে বাধা দিয়ে বলল, না না টারজান, ওরা তো তোমার কোনো ক্ষতি করেনি। ওরা তোমাকে মারতে না এলে তুমি ওদের মারবে কেন? তবে শোনো, সভ্য মানুষরা কখনোই অকারণে নরহত্যা করে না। এবার নিগ্রো চাষিরা ওদের দেখতে পেয়ে গায়ের ভেতর ছুটে পালালো। সঙ্গে সঙ্গেই গায়ের ভেতর ছুটোছুটি শুরু হয়ে গেল। টারজান বলল, হ্যাঁ, দেখলে তো, এবার ওরাই দল পাকিয়ে আমাদেরকে মারতে আসবে। হঠাৎই ওরা দেখল সামনের একটা বাড়ি থেকে একজন শ্বেতাঙ্গ রাইফেল উঁচিয়ে ওদেরকেই লক্ষ্য করছে। দানার্ত এবার চিৎকার করে বলল, না, গুলি করো না, আমরা বন্ধু, শত্রু নই তোমাদের। ওধার থেকে শ্বেতাঙ্গ উত্তর করল, তাহলে ওইখানেই থামো। দানার্ত টারজানকে বলল, তুমি দাঁড়াও টারজান। তারপর সে নিজে সেই শ্বেতাঙ্গর দিকেই এগিয়ে গেল। শ্বেতাঙ্গটি হাতের রাইফেল নামিয়ে তাকে জিজ্ঞাসা করল, তোমরা কারা? শুনুন শুনুন, আমরা দুজনেই শ্বেতাঙ্গ, জঙ্গলে পথ হারিয়ে ফেলেছি।
ও, আমি হচ্ছি ফাদার কনস্টান্টাইন, ফরাসি মিশনের লোক। ও আচ্ছা আচ্ছা, আমার নাম পল দানার্থ, আমি ফরাসি নৌবাহিনীতে কাজ করি। আমার সঙ্গীর নাম টার্জেন। ফাদার কনস্টান্টাইন ওদের সঙ্গে করমর্দন করল। এই প্রথম সভ্য জগতের সংস্পর্শে এলো টার্জেন। তার পরের 1 সপ্তাহ ওরা ওখানেই রয়ে গেল। যে নিগ্রোদেরকে টার্জান একদিন ভয় আর ঘৃণার চোখে দেখত, সেই নিগ্রো মেয়েরাই যত্ন করে ওদের পোশাক সেলাই করে দিল। কিন্তু এই গ্রামে কোনো নৌকা পাওয়া গেল না বলে ওরা আবারও এগিয়ে চলল। এইভাবে আরও 1টা মাস যাওয়ার পর ওরা একটা বড় নদীর মুখে এক বন্দরে গিয়ে উঠল। সেখানে অনেক জাহাজ আর অনেক নৌকার ভিড়। শহরে নিগ্রো আর শ্বেতাঙ্গ উভয় জাতির মানুষই বাস করে। সেখান থেকে দানার্থ প্রথমেই তার দেশে একটা তারবার্তা পাঠিয়ে জানিয়ে দিল সে জীবিত আছে, সে ভালো আছে। সরকারের নৌবাহিনীর কাছ থেকে 3 মাসের ছুটিও চাইল। সঙ্গে তার ব্যাংকে কিছু টাকাও পাঠাতে লিখল। তারপর সেই শহরেই অপেক্ষা করতে লাগল। এই অবসরেই টার্জানকে ভালো ভালো পোশাক পরিয়ে তাকে সব দিক দিয়েই সভ্য জগতের উপযুক্ত করে তুলল দানার্থ। সে বলল, টার্জান, ঈশ্বর তোমাকে দান করেছেন প্রকৃত ভদ্রলোকের উপযুক্ত মন আর হৃদয়, আর আমি কেবল তোমার চেহারা আর বেশভূষা ভদ্রলোকের উপযুক্ত করে তুলছি মাত্র। টার্জান বলে দিয়েছিল দানার্থ যেন তার অতীতের কথা কারোকেই না বলে। কিন্তু দানার্থ কারোকে কোনো কথা না বললেও শহরের লোক ক্রমেই টার্জানের শক্তি ও বীরত্বের পরিচয় পেতে লাগল। শহরের শ্বেতাঙ্গ অধিবাসীদের মধ্যে বেশ কিছু লোকজনের সঙ্গে ওদের আলাপ পরিচয়ও হয়েছিল। টার্জানরা যে হোটেলে থাকত, একদিন সেখানেই ঘটল একটা ঘটনা। একজন নিগ্রো প্রচণ্ড মদ খেয়ে নেশা করে মাতাল অবস্থাতে একটা বড় ছুরি নিয়ে সবাইকে তাড়া করে শহরের পথে পথে তাণ্ডব চালিয়ে যাচ্ছিল। তার ভয়ে ভদ্রলোকেরা প্রত্যেকেই ছুটোছুটি করছিল। একসময় নিগ্রোটা ছুরি হাতে টার্জানদের হোটেলেও এসে খাবার টেবিলে বসে থাকা 4 জন লোকের একটা দলকে আক্রমণ করে বসল। এই দাঁড়াও, হেই! টার্জান বাধা দিলে ওদেরকে ছেড়ে টার্জানকেই আক্রমণ করল নিগ্রোটা। টার্জানকে মারার জন্য এবার ডান হাতে ছুরিটা উঁচিয়ে ধরতেই টার্জান তার হাতখানা ধরে এমনভাবে মুচড়ে দিল যে ছুরিটা ফেলে দিয়েই সে বাঁ হাত দিয়ে ডান হাতটা চেপে যন্ত্রণায় চিৎকার করতে করতে পালিয়ে গেল। এরকমই আরেকদিন আরও একটা ঘটনা ঘটল। একটা হোটেলে কয়েকজন পরিচিত শ্বেতাঙ্গের সঙ্গে বসে সিংহ নিয়েই কথাবার্তা হচ্ছিল। একজন বলল, হ্যাঁ, সিংহ শিকার করা কি অতই সহজ? জবাবে টার্জান বলল, হ্যাঁ, অবশ্য রাইফেল শিকারী কুকুর আর প্রচুর লোকজন নিয়ে সিংহ শিকার করার মধ্যে কিন্তু না, কোনো বীরত্ব বা গৌরবের কিছুই নেই। তখন সেই লোকটা টার্জানকে বলল, আচ্ছা বেশ ঠিক আছে, আপনি যদি শুধু একটা ছুরি নিয়ে একা বনে গিয়ে একটা সিংহ শিকার করে আনতে পারেন, তাহলে আমি 5000 ফ্রা আপনাকে দেব, এই বাজি রাখছি। দানার্থ বলল, না না, 5 না, 10,000 ফ্রা। টার্জান কিন্তু সঙ্গে সঙ্গেই রাজি হয়ে গেল। বলল, একটা ছুরি বেশ, ও হ্যাঁ, সঙ্গে একটা মোটা দড়িও চাই। আমি সিংহটাকে বেঁধেই নিয়ে আসব, আমি এখনই যাব। ওখানে উপস্থিত সবাই তাকে রাত্রিবেলায় যেতে নিষেধ করল, কিন্তু টার্জান বলল, এখনই যাব, রাতেই তো বনের ভেতর সিংহরা ঘুরে বেড়ায়। একটা দড়ি আর একটা ছুরি নিয়ে তখনই রওনা হয়ে গেল টার্জান। ব্যাপারটা বিশ্বাসযোগ্য নয় বলে ওরা প্রত্যেকেই টার্জানের সঙ্গে বনের ধার পর্যন্ত গেল। টার্জান বনের ধারে একটা ঘরে তার পোশাকটা খুলে তারপর বনের ভেতর ঢুকল। যে লোকটা বাজি রেখেছিল সেই এবার টার্জানকে আরো একবার নিষেধ করে বলল, আরে নানা মশাই, আপনাকে যেতে হবে না, আমি আমার প্রতিশ্রুতি মতন 10,000 ফ্রা আপনাকে এখনই দিচ্ছি। কিন্তু টার্জান কোনো কথাই শুনল না। গভীর রাতের অন্ধকারে বনে ঢুকেই সে একটা গাছের ওপর বসে পড়ল।
দীর্ঘদিন পরে বনের মধ্যে ফিরে হঠাৎই সভ্য জগতের প্রতি তার মন বিতৃষ্ণায় ভরে উঠল। মনে হলো এই জঙ্গলই হচ্ছে তার সত্যিকারের বাসস্থান। এখানেই তো তার জন্য পড়ে রয়েছে সবচেয়ে বেশি স্বস্তি, সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য। কিন্তু সঙ্গে সঙ্গেই জেনের মুখখানা মনে পড়ে যাওয়ায় জঙ্গলের মোহ ও মায়া ত্যাগ করে সে সিংহ শিকারেই মনোনিবেশ করল। গাছের ওপর কিছুক্ষণ বসে থাকার পর একটা সিংহের গর্জন শুনতে পেল টার্জান। সঙ্গে সঙ্গে দড়ির ফাঁসটা হাতে নিয়ে সতর্ক হয়ে গেল সে। সিংহটা গাছের তলাতে আসতেই উপর থেকে ফাঁসটা নামিয়ে তার গলাতে হঠাৎ আটকে দিল। তারপরই দড়িটা গাছের গুড়ির সঙ্গে শক্ত করে বাঁধল। ফাঁসটা ভালোভাবে গলায় আটকে গেলে সিংহটা যখন ছটফট করছিল, টারজান তখনই তার উপর ঝাঁপিয়ে পড়ল। ছুরি দিয়ে বারবার আঘাত করল সিংহের ঘাড়ে ও পিঠে। অবশেষে সিংহটা নিস্তেজ হয়ে লুটিয়ে পড়ল মাটিতে। এরপর মৃত সিংহটাকে ঘাড়ের ওপর চাপিয়ে বনের প্রান্তে ফিরে এসে টারজান দেখল তার বন্ধুরা তারই অপেক্ষাতে তখনও সেখানেই দাঁড়িয়ে আছে। টারজান বাজির টাকাটা পেয়ে গেলেই একটা বড় নৌকো ভাড়া করে আবারও জঙ্গলে তার কেবিনে ফিরে গেল। সেখানে দানার্থকে তার কেবিনে রেখে টারজান একা জঙ্গলের ভেতর ঢুকে মাটি খুঁড়ে সেই সিন্দুকটা নিয়ে এলো। তারপর আবারও তারা ফিরে চলল সেই বন্দরের দিকে। তারপর সেখান থেকে একটা বড় জাহাজে করে তারা প্যারিসে এসে পৌঁছল। দানার্থ কিন্তু ছাড়ল না, বলল, শোনো টারজান, এখানে কিছুদিন থাকো, তারপর তোমাকে আমেরিকার জাহাজে তুলে দেব। একদিন টারজানকে জোর করেই তার এক পুলিশ অফিসার বন্ধুর কাছে নিয়ে গেল দানার্থ। গিয়ে টারজানের দেওয়া সেই জন ক্লেটনের ডায়েরির একটা পাতা দেখিয়ে বলল, মেশিয়ে দেখো, একটা বাচ্চা ছেলের আঙুলের ছাপ রয়েছে এই পাতায়। আচ্ছা, মানুষ বড় হলে কি তার হাতের বা আঙুলের রেখা পাল্টে যায়? নাও, নেভার। শুধু আকারে বড় হয়, কিন্তু তার আদলটা একই রকম থাকে। তাহলে আমার এই বন্ধু টারজানের আঙুলের ছাপ নিয়ে দেখো, এই দুটো ছাপের মধ্যে কোনো মিল আছে কিনা। ওকে, তাহলে তোমাকে কয়েকদিন দেরি করতে হবে দানার্থ, কারণ এ বিষয়ে যিনি সবচেয়ে বেশি অভিজ্ঞ তিনি এখন পুলিশ স্টেশনে নেই। এবার টারজান বুঝতে পারল দানার্থ কেন তাকে এই পুলিশ অফিসারের কাছে নিয়ে এসেছে। কিন্তু তার পরের দিনই টারজান আমেরিকা রওনা হল। ঠিক হলো অফিসার ভদ্রলোক টারজানের আঙুলের ছাপের রিপোর্টটা পরে তার ঠিকানায় পাঠিয়ে দেবে। আমেরিকায় পৌঁছে সোজা বাল্টিমোর শহরে চলে গেল টারজান। তারপর অনেক খুঁজে খুঁজে জেনদের বাড়িটারও সন্ধান পেল, কিন্তু সেখানে গিয়েই শুনল ওরা ওদের গ্রামের খামার বাড়িতে চলে গেছে, আর জায়গাটা হলো উইসকনসিন অঞ্চলের দিকে। এদিকে গুপ্তধন না পেয়ে অভিযানে ব্যর্থ হয়ে দেশে ফিরে মহাবিপদে পড়লেন অধ্যাপক পোর্টার। অভিযানের জন্য সুদখোর ক্যানলারের কাছ থেকে তিনি যে $10,000 ধার করেছিলেন তা শোধ দিতে না পারায় তার মেয়ে জেনকে বিয়ে করবার জন্য জেদ ধরে বসল ক্যানলার। অথচ তাকে বিয়ে করার ব্যাপারে জেনের একেবারেই মত নেই। ওদিকে ক্লেটনও এখনো পর্যন্ত ওদের কাছেই রয়ে গেছে। জেনকে বিয়ে করবার আশা সেও কিন্তু ছাড়েনি। অধ্যাপক পোর্টারের পরিবারের আয় ততদিনে একেবারে কমে গিয়েছিল। তাই জেন একদিন বাবার সঙ্গে যুক্তি করে শহরের বাড়ি ছেড়ে ওদের গ্রাম্য খামার বাড়িতে থাকবে বলে ঠিক করল। সেখানে কিছু প্রজা আছে ওদের, তারা জমিতে চাষ করে। জমির আয়ের উপসত্ত্ব থেকে ওদের সারা মাস সংসার চালিয়েও হয়তোবা কিছু বেঁচেও যাবে। জায়গাটার নাম উইসকনসিন। ক্লেটন ও ফিল্যান্ডার দুজনে মিলে উইসকনসিনে যাবার সমস্ত ব্যবস্থাই করল, কিন্তু যাবার আগেই ক্যানলার এসে জেদ ধরল ওদের যাবার আগেই সে বিয়েটা সেরে ফেলতে চায়। অধ্যাপক পোর্টার অবশ্য তার মেয়ের সঙ্গে তার বিয়ে দেবেন বলে কথাও দিয়েছেন,
কিন্তু জেনের মত না থাকায় ক্যানলারের বেশ ভয়ই করছে। জেনের সঙ্গে এবার দেখা করল ক্যানলার। জেন বলল, মনে রাখবেন ক্যানলার, আপনি আমাকে টাকা দিয়ে কিনতে চাইছেন। কিন্তু ক্যানলার তবু নাছোড়বান্দা বলল, তুমি যাই বলো, আমি তোমাকে বিয়ে করবই জেন। কোনো উপায় না থাকলে তবেই আমি আপনাকে বিয়ে করতে রাজি হব। অবশেষে ঠিক হলো। 1 সপ্তাহ পর জেনরা ওখানে চলে গেলে ক্যানলার তার পরের দিনই পুরোহিত আর বিয়ের লাইসেন্স নিয়ে উইসকনসিনে চলে যাবে। এবার উইসকনসিনের খামার বাড়িতে পৌঁছে জেন দেখতে পেল দাস দাসী আসবাবপত্র দিয়ে ঘরগুলোকে ক্লেটন একেবারে সাজিয়ে রেখেছে। জেন অনুযোগের স্বরেই বলল, আপনি এত খরচ করছেন কেন? এ টাকা তো আমরা দিতে পারবো না। না, ও কথা থাকছেন। শোনো, আমি তোমাদের জন্য এতটুকু করতে পেরে বেশ আনন্দই পেয়েছি। কিন্তু জেন, শুনলাম তুমি নাকি ক্যানলারকে বিয়ে করবে বলে কথা দিয়ে দিয়েছ। না 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 না, আমি তাকে আদৌ পছন্দই করি না, বলল জেন। ও, তাহলে শুধু টাকার জন্যই তুমি তাকে বিয়ে করবে? কিন্তু আমারও তো টাকা আছে, আর আমার কাছ থেকে টাকা নিয়ে সেই ধার শোধ করলেই তো পারো। আমি আপনাকে শ্রদ্ধা করি, আপনাকে ভালোবাসি না, সুতরাং আপনাকে বিয়েও করতে পারি না। একটা ভুল সংশোধনের জন্য আর একটা ভুল করতে চাই না আমি। তাকে ঘৃণা করা সত্ত্বেও টাকার জন্য নিজেকে তার কাছে বিক্রি করতে চাই না আমি। আপনি শুধু আমার শ্রদ্ধা নিয়ে সন্তুষ্ট থাকুন মিস্টার ক্লেটন, জবাব দিল জেন। ওরা আসার দিনই ক্যানলারও এসে পৌঁছল সেখানে। দাবি করল পরদিনই বিয়েটা সেরে ফেলে সে জেনকে নিয়ে চলে যাবে। ক্লেটন ঠিক করল আজই সে চলে যাবে। কিন্তু জেনের মনের অবস্থা খুব খারাপ দেখে কথাটা বলতে পারল না তাকে। পরদিন সকালে কি একটা কাজে ক্লেটন শহরে গিয়ে দুপুরেই ফিরে এলো। অধ্যাপক পোর্টার, ফিলান্ডার ও এমারাল্ডা ঘরেই কথা বলছিল। জেন একা একা শুধু একটু বেড়াতে বের হয়েছে। আজ সকাল থেকেই খামার বাড়ির ওধারে বনের কাছে আগুন জ্বলছিল। এইসব দিকে বনের ভেতর মাঝে মাঝে এমন করে আগুন জ্বলে ওঠে, কিন্তু আজকের আগুন ক্রমশ বাড়তে থাকে। দুপুর হতেই আগুন দাউ দাউ করে জ্বলে উঠতে থাকায় খামার বাড়ির সংলগ্ন বস্তির লোকেরা ভয়ে ঘর ছেড়ে সরে গেল অন্যত্র। এদিকে অধ্যাপক পোর্টার আর ফিলান্ডার একটা কি যেন তর্কে মেতেছিল তখন। দুপুরে ফিরে এসে ক্লেটন একটা ঘরে একা একাই শুয়েছিল। আগুনের এই বারবারন্ত ব্যাপারটা ওরা কিন্তু তখনও লক্ষ্য করেনি। ঠিক সেই সময়ই আগুনটা দাউ দাউ করে জ্বলতে জ্বলতে একেবারে ওদের খামার বাড়ির কাছাকাছি এগিয়ে এলো। আর ঠিক তখনই একটা মোটর গাড়িতে করে দৈত্যাকৃতি একজন লোক এসে ক্লেটনকে ঘুম থেকে ডেকে তুলল। ক্লেটন, ক্লেটন, উঠে পালাও ক্লেটন, চারদিকে আগুন লেগেছে, তোমরা ঘুমাচ্ছ। জেন কোথায়? জেন কোথায় ক্লেটন? এই বলেই ওদের সকলকে ঘর থেকে বার করে গাড়িতে চাপিয়ে একটা নিরাপদ জায়গাতে রেখে এসে সে একাই জেনের খোঁজ করতে বের হল। জেনও প্রথমে লক্ষ্য করেনি ব্যাপারটা। পরে যখন তার হুঁশ হল তখন দেখল তার বাড়ি ফেরার পথ একেবারে বন্ধ। পথ বন্ধ, আবার যে শহরের দিকে যাবে তারও আর কোনো উপায় নেই। তখন সে ঘুরে ঘুরে বনের গভীরে এগিয়ে যাবার একটা পথ ধরল। ওই বনের একটা দিক তখনও অক্ষত ছিল, কিন্তু জেন যেন আর এগোতেই পারছে না। ঘন ধোঁয়ায় তার সামনের পথ একেবারে ঢাকা, চোখে শুধু জ্বালা অনুভব করছে, দেখতে পাচ্ছে না কিছুই। মৃত্যু অবধারিত ভেবে জেন যখন ঈশ্বরের কাছে তার বাবার নিরাপত্তার জন্য প্রার্থনা করছিল তখনই শুনতে পেল কে যেন তারই নাম ধরে ডাকছে, কিন্তু ধোঁয়াতে কারোকেই দেখতে পাচ্ছে না সে। জেন, 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 কোথায় তুমি? জেন, জেন। অতর্কিতেই কে যেন কোথা থেকে ক্ষিপ্র গতিতে এসে তাকে আশ্চর্যভাবে তুলে নিয়ে একটা গাছের উপর উঠে পড়ল। তারপরই গাছের ডালে ডালে সম্পূর্ণ একটা নিরাপদ জায়গায় নিয়ে এলো তাকে। জেন এতক্ষণ চোখ দুটো বন্ধই করেছিল, তবু তার মনে হলো যে মানুষটা তাকে বয়ে নিয়ে যাচ্ছে সে যেন আফ্রিকার জঙ্গলের সেই শ্বেতাঙ্গরী মতো, যে একদিন তাকে এইভাবেই গরিলার হাত থেকে বাঁচিয়েছিল। কিন্তু না না না, সে তো এখানে আসতেই পারে না। সে তো জঙ্গলের মানুষ, এই সুদূর সভ্য জগতে সে আসবেই বা কি করে?
কথাটা মনে হওয়ার সঙ্গে সঙ্গে চোখ খুলতেই আশ্চর্য হয়ে গেল জেন। হ্যাঁ, এ তো সেই। এবার অস্ফুট স্বরে বলে উঠল জেন, আমার সেই মানুষ, মনির মানুষ। কথাটা শুনতে পেয়েছিল টার্জান। এবার সে কথা বলল। দানার্থের কাছে তো সে কথা বলতে শিখেছে। হ্যাঁ জেন, হ্যাঁ, তোমারই মনের মানুষ, জঙ্গলের আদিম বর্বর মানুষ টার্জান, যার কাছ থেকে তুমি পালিয়ে এসেছিলে একদিন। আমি সেই টার্জান। এবার টার্জান একটা নিরাপদ জায়গা দেখে থামল। জেন বলল, তোমরা না আসায় বাধ্য হয়ে ওরা জাহাজ ছেড়ে দেয়। আমি তো আসতে চাইনি, কিন্তু কিন্তু অত দেরি হচ্ছিল কেন? হ্যাঁ জেন, কারণ দানার্থ অপহরণকারীদের হাতে জখম হয়ে প্রচণ্ড ভুগছিল, আর আমি তার সেবা করছিলাম। কিন্তু তারপর সে একটু সুস্থ হতেই ফিরে এসে কেবিনে দেখি তোমরা সেখানে নেই। হ্যাঁ, আমি তা জানতাম। তাই তুমি না আসায় ওরা তোমায় সন্দেহ করলেও আমি বিশ্বাস করিনি ওদের কথা। কিন্তু কি নামে ডাকবো তোমায়? আমার নাম টার্জান, এপস অব দি জঙ্গল, এই নামেই ডাকবে আমায়। তাই নাকি? কিন্তু তুমি ইংরেজিতে কথা বলতে না পারায় ভাবতাম তুমি ভিন্ন মানুষ। টার্জান হাসল। তারপর জেনকে তার গাড়িতে চাপিয়ে বলল, হ্যাঁ, তোমার বাবা আর অন্য বাকি সবাইকে এক নিরাপদ জায়গাতেই রেখে এসেছি। আমরা এখন সেখানেই যাব। জানো, তোমাদের খোঁজ করতে করতে বাল্টিমোর থেকে যখন এখানে এসে পৌঁছই, তখন দেখি চারদিকে আগুন, তুমি নেই। আর তোমার বাবা বা ক্লেটন কারো কোনো খেয়ালই নেই আগুনের ব্যাপারে। আবারও সেই আমি এসে উদ্ধার করলাম ওদের। গাড়িতে যেতে যেতেই টার্জান বলল, আসার সময় চিঠিতে তুমি লিখে এসেছিলে একজনকে তুমি ভালোবাসো। তাহলে কি আমারই কথা লিখেছিলে? তাই হবে। হ্যাঁ, শুনলাম আজই নাকি তোমার বিয়ে হবে। তাছাড়া যাকে বিয়ে করবে তাকে কি ভালোবাসো সত্যি? না, বাবার কাছে সে অনেক টাকা পাবে। টাকার বিনিময়ে সে আমাকে কিনতে চায়। ও, কিন্তু টাকার সমস্যা যদি আর না থাকে? আমি তাকে কথা দিয়ে ফেলেছি টার্জান। জেন, আমি গিয়ে যদি তাকে অনুরোধ করি? কোনো বিদেশির কথা সে শুনবে না। হ্যাঁ, তাহলে শোনো জেন, তারও অবস্থা হবে ওই টার্কাজের মতোই। কিন্তু বুঝছো না, এটা সভ্য জগৎ, জঙ্গল নয়। এখানে আইন আছে। খুন করলেই বিচারে কঠোর শাস্তি পেতে হবে তোমাকে। এবার কিছুক্ষণ দুজনেই চুপ করে রইল। একটু পরেই টার্জান জানতে চাইল, তার হাত থেকে মুক্ত হলে তুমি আমাকে বিয়ে করবে জেন? সঙ্গে সঙ্গেই কথাটার কোনো উত্তর দিতেই পারল না জেন। টার্জান নীরবে তার উত্তরের অপেক্ষা করতে লাগল। অল্পক্ষণ পর জেন বলল, না, ঠিক বুঝতে পারছি না কি উত্তর দেব। নিজের মনের কথা নিজেই ধরতে পারছি না। তাহলে তার মানে তুমি আমায় ভালোবাসো না জেন? তুমি বুঝতে পারছো না টার্জান। আমাকে পেয়ে একটা বন্ধনের মতো মনে হবে তোমার। আমাকে ছাড়াই তুমি সুখে থাকবে টার্জান, সুখে থাকবে। আমাদের সভ্য জগতের আইন কানুন বিধি নিষেধ এগুলো ভালো লাগবে না তোমার। তুমি তোমার পুরনো জীবনটাই ফিরে পেতে চাইবে টার্জান। সে জীবনের সঙ্গে আমি হয়তো মানিয়ে নিতে পারবো না। টার্জান এবার শান্ত কণ্ঠেই বলল, হ্যাঁ, আমি তোমার কথা বুঝতে পেরেছি জেন। আমি তোমায় চাপ দেব না। হ্যাঁ, তোমার সুখই আমার সুখ। আমি নিজের সুখ চাই না। একটা বাঁদর একটা গরিলার জীবনসঙ্গিনী হয়ে কখনোই তুমি কোনোদিনই সুখী হতে পারবে না জেন। ও কথা বলো না তুমি। এমন সময় ওদের গাড়ি সেই বাড়ির সামনে এসেই থামল যেখানে সবাই ছিল। তখনও আগুনটা জ্বলছিল। ওরা প্রত্যেকেই জেনের কথা ভাবছিল। গাড়ি থেকে জেন নামতেই তার বাবা এসে তাকে জড়িয়ে ধরল। জেন, আরে কোথায় ছিলি? হ্যাঁ, কত চিন্তায় ফেলে দিয়েছিলি রে মা, কত চিন্তা করছিলাম। আয় আয়, কোনো চোট আঘাত লাগেনি তো? তারপর টার্জান নামতেই ক্লেটন এসে তার সঙ্গে করমর্দন করল। বলল, মিস্টার, আপনি আমাদের সকলকে বাঁচিয়েছেন, কিন্তু কি নামে ডাকবো আপনাকে? মানে চেনা চেনা মনে হলেও ঠিক কোথায় দেখেছি মনে করতে পারছি না। আমি হচ্ছি টার্জান, এপস অব দি জঙ্গল। কথাটা শুনেই প্রত্যেকে আশ্চর্য হয়ে গেল। অধ্যাপক পোর্টার এগিয়ে এসে তাকে ধন্যবাদ দিল। হ্যাঁ টার্জান, ধন্যবাদ ধন্যবাদ টার্জান, আবারও আমাদের জীবন রক্ষা করলেন আপনি। হ্যাঁ। সঙ্গে সঙ্গেই প্রফেসর ফিলেন্ডার বললেন, ওই যে প্রফেসর পোর্টার, ওই দেখুন,
ক্যানলার আসছে, সঙ্গে একজন যাজককে নিয়ে। আমি তো ভেবেছিলাম লোকটা আগুনে পুড়ে মরবে। ফিল্যান্ডারের কথা শেষ হতে না হতেই ক্যানলার যাজকের সঙ্গে সেই ঘরেই এসে ঢুকল। যাক, জোর বেঁচেছি। আমি তো ভেবেছিলাম আর আসতেই পারবো না প্রফেসর পোর্টার, যা আগুন লেগেছে চারদিকে। কেউ তার কথায় কানই দিল না। জেন বলল, মিস্টার ক্যানলার, ইনি আমার পুরনো বন্ধু টার্জন। ক্যানলার হাতটা বাড়িয়ে দিতেই টার্জন ভদ্রভাবে শুধু তার হাতটা নামিয়ে দিল। সে ক্রুদ্ধ দৃষ্টিতেই তাকালো ক্যানলারের দিকে, ঠিক সিংহ যেমন তার শিকারের দিকে তাকায় তেমনি। টার্জনের চোখের দিকে তাকিয়ে এবার ভয় পেয়ে গেল জেন। ক্যানলার বলল, প্রফেসর পোর্টার, তাহলে বিয়ের অনুষ্ঠানটা এবার সেরে ফেলা যাক। আমি তাহলে জেনকে নিয়ে শহরে ফিরে যাওয়ার শেষ ট্রেনটা ধরতে পারবো। জেন এসো। কথাটা বলেই সে জেনের একটা হাত ধরে নিজেই তাকে পুরোহিতের কাছে নিয়ে যেতে লাগল। সকলেই তখন চুপ করে দাঁড়িয়ে। টার্জান হঠাৎই উঠে গিয়ে ক্যানলারের হাত থেকে জেনকে ছাড়িয়ে দুহাত দিয়ে তার হাতটা ধরে তাকে শূন্যে তুলে ফেলল। ক্যানলার! জেন সরো! ক্যানলার! এবার ক্লেটন তাকে ছাড়াতে গেলে টার্জান তাকে এক ঝটকাতেই মেঝের ওপর ছুঁড়ে ফেলে দিল। না টার্জান, না! এবার জেন এগিয়ে এসে টার্জানের একটা হাত ধরে বলল, টার্জন, তোমার হাতে ওকে আমি মরতে দিতে চাই না। টার্জান তখন ক্যানলারকে ছেড়ে দিয়ে ধীরে ধীরে বলল, জেন, একে তুমি বাঁচাতে চাও? আমি চাই না যে তুমি খুনি আসামি হও। টার্জান ক্যানলারের দিকে তাকালো, বলল, ওই ক্যানলার, এবার তুমি বলো, জেনের এই অনিচ্ছুক নিরুপায় প্রতিশ্রুতি থেকে তাকে তুমি মুক্তি দিচ্ছ কিনা? না হলে তোমার জীবন আজ এখানেই চলে যাবে। ক্যানলার সে যেন সাক্ষাৎ মৃত্যুর হাত থেকেই বাঁচল, বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি, প্রতিশ্রুতি দিচ্ছি। বলো, আর কখনো কোনো দিনও ওকে তুমি বিরক্ত করবে না? টার্জান দাঁতে দাঁত চিপেই কথাটা বলল। হ্যাঁ, না 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 না, কখনো কোনো দিনও করবো না। এই বলেই সে ভীত যাজককে সঙ্গে করে তাড়াতাড়ি ঘর থেকে চলে গেল। অধ্যাপক পোর্টার তিনি এতক্ষণ চুপ করেছিলেন। এবার টার্জানকে ডেকে বললেন, টার্জন, আমি জানতে চাই স্যার, আপনি কোন অধিকারে আমার অতিথিকে আমার সামনেই অপমান করলেন? আমি জানি স্যার আপনার মেয়ে ওকে ভালোবাসে না, অথচ লোকটা ওকে জোর করে বিয়ে করতে চায়। এটুকু জানাই আমার পক্ষে যথেষ্ট নয় কি প্রফেসর পোর্টার? আমি কিন্তু ওকে কথা দিয়েছি ওর সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব। আর আজ কথা দিয়েছিলেন টাকার জন্য, আপনার সম্মানহানির জন্য। কিন্তু সে কথা আপনাকে আর ভাবতে হবে না প্রফেসর পোর্টার। ওর সব ঋণ আপনিই শোধ করে দিতে পারবেন আজ এবং এখনই। তার মানে স্যার, আপনি কি বলতে চাইছেন? তার মানে আপনার গুপ্তধন পাওয়া গেছে প্রফেসর। নাবিকরা সিন্দুকটা যেখানে পুঁতে রেখেছিল, আমি না জেনে সেটা সেখান থেকে তুলে জঙ্গলের অন্য জায়গায় পুঁতে রেখে দিয়েছিলাম। পরে দানার্থের সঙ্গে আসার সময় সেটা সঙ্গে করে নিয়ে এসেছি। আমি সিন্দুকটা নিয়েই আসছিলাম, কিন্তু সেটা আনা কষ্টকর ভেবে দানার্থী সেটা কিনে নিল। মোট মূল্য হিসেবে $6,41,000 একটা চেক দিয়েছে আপনার জন্য। আপনি এতে সন্তুষ্ট না হলে তার কাছ থেকে সিন্দুকটা ফেরত নিতেও পারেন। অধ্যাপক পোর্টার এবার কাঁপা কাঁপা গলায় বললেন, স্যার টার্জন, এর আগে আমাদের অনেক উপকার করে এক অপরিশোধ্য ঋণের ঋণী করেছ আমাদের, তার ওপর আবারও এক ঋণের বোঝা চাপিয়ে দিলে টার্জন। হ্যাঁ, কি বলে যে তোমায় ধন্যবাদ দেব? হঠাৎই ক্লেটন বলল, প্রফেসর, একজন গ্রামবাসী এইমাত্র খবর দিল আগুনটা ক্রমশই নাকি এগিয়ে আসছে। সুতরাং আমাদের তো শহরের দিকেই যেতে হবে। অতএব স্টেশনে গিয়ে ট্রেন ধরা যাক। ওদের ওই বাড়িতে দুটো গাড়ি ছিল। একটাতে ক্লেটন, জেন, তার বাবা প্রফেসর পোর্টার আর এমারাল্ডা উঠল, আর অন্য একটাতে উঠল টার্জান ও প্রফেসর ফিল্যান্ডার। পথে যেতে যেতে ক্লেটন জেনকে এক সময় বলল, জেন, এবার তো তুমি মুক্ত। এবার আমি তোমাকে কাছে পেয়েছি। এইভাবেই সারা জীবন তোমার সেবা করতে চাই। একবার শুধু হ্যাঁ বলো। জেন বলল, আচ্ছা বেশ, হ্যাঁ। স্টেশনের বিশ্রামাগারে এতক্ষণে জেনকে কাছে পেয়ে এবার টার্জান বলল, জেন, এবার তো তুমি মুক্ত।
আমি কত দূর থেকে কত সমুদ্র পার হয়ে শুধু তো তোমার জন্যই এসেছি। বর্বর অসভ্য থেকে সভ্য মানুষ করে তুলেছি নিজেকে। দেখো, তোমার কথা মতোই চলবো আমি। বলো, শুধু একবার বলো, তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে বিয়ে করবে? না, ঠিক বুঝতে পারছি না কি উত্তর দেব। নিজের মনের কথা নিজেই ধরতে পারছি না। জেন আবারও সেই যুক্তি দেখালো। টার্জান বলল, তুমি তো স্বীকার করেছো জেন, তুমি আমাকে ভালোবাসো। কিন্তু ক্লেটনও তো আমাকে ভালোবাসে। আমি তাকে তো প্রত্যাখ্যান করতে পারছি না। সে না বললে তো আমরা আফ্রিকায় যেতেও পারতাম না, আর তোমার সঙ্গে দেখাও হতো না। উত্তর দিল জেন। এমন সময় অন্য সকলে ঘরে এসে পড়ায় আর ওদের কথা হলো না। এবার জানলার ধারে গিয়ে বাইরের অন্ধকারের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল টার্জান। সেই মুহূর্তেই জেনদের বাল্টিমোরের বাড়ির ঠিকানায় টার্জানের নামে একটা তারবার্তা নিয়ে এলো একজন। টার্জান পড়ে দেখল দানার তাকে জানিয়েছে, প্রিয় টার্জান, আঙুলের ছাপ পরীক্ষা করে দেখা গেছে তুমিই লর্ড গ্রেস্ট্রক। অভিনন্দন রইল, দানার্থ। সেই তারবার্তার কথা আর অন্য কারোকেই জানতে দিল না টার্জান। ক্লেটন উচ্ছ্বসিত ভাষায় তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলল, টার্জান, আপনাকে ধন্যবাদ জানাবার ভাষাই পাচ্ছি না। মনে হচ্ছে আপনার ওই হাত দুটো, তা যেন ঈশ্বর শুধু আমাদের উপকার করবার জন্যই সৃষ্টি করেছিলেন। এর জবাবেও কোনো কথা বলল না টার্জান। শুধু ভাবতে লাগল, এই ক্লেটন তার উপাধি, তারই সমস্ত সম্পত্তি ভোগ করছে ওই ক্লেটন, এবং শেষে তার ভালোবাসার রত্ন জেনকেও চিরদিনের মতো তার কাছ থেকে নিয়ে যাচ্ছে। অথচ সে যদি এখন সব প্রকাশ করে দেয়, তাহলে সবকিছুই ওলটপালট হয়ে যাবে ওই ক্লেটনের জীবনে। হ্যাঁ, কিন্তু কিছুই প্রকাশ করল না টার্জান। এবার আবারও তাকে জিজ্ঞাসা করল, টার্জান, কিন্তু আপনার মতো মানুষ কেমন করে এই জঙ্গলে গেল? টার্জান এবার শান্ত আর গম্ভীর কণ্ঠেই বলল, আমার মা ছিল এক মেয়ে গরিলা। না, আমি জানি না আমার বাবা কে। সেদিনই কোনো এক সময় অধ্যাপক পোর্টার টার্জানের জন্ম রহস্যের টেলিগ্রামটা দেখে প্রচণ্ড বিস্মিতই হলেন। টার্জানের আড়ালে ক্লেটন আর জেনকে সমস্ত কথাই খুলে বললেন তিনি। সঙ্গে এটাও বোঝান যে এই বন্ধু আমাদেরই জাতীয় আর অনেক উঁচু বংশের। অধ্যাপক পোর্টারের কথা শুনে ক্লেটন আর জেন দুজনেই প্রচণ্ড বিস্মিত। এবার ক্লেটন নিজে কিছু চিন্তা করে অধ্যাপক পোর্টারকে বলল, প্রফেসর, ও বারবার আমাদের জীবন বাঁচিয়েছে, অনেক উপকারও করেছে আমাদের। তাই এক্ষেত্রে আমাদের সকলের উচিত লন্ডনে ফিরে গিয়ে জেন টার্জানের বিবাহ দেওয়া। পরে টার্জান এইসব ঘটনা শুনতে পেলে আনন্দে প্রত্যেকের সঙ্গে করমর্দন করে, জেনকে তার ভালোবাসা জানায়। তারপর যথাসময়ে লন্ডনে পৌঁছে ওদের শুভ কাজ সম্পন্ন হয় এবং টার্জান ও জেন লন্ডনে সুখে দিন যাপন করতে থাকে। টার্জান, জেন, টার্জান, জেন। বন্ধুরা, আপনারা শুনছিলেন সূচিপত্রের গল্পে অনির্বাণের সঙ্গে আজকের গল্প এডগার রাইস বারোজের কলমে বিশ্ব সাহিত্যের এক অন্যতম অ্যাডভেঞ্চার কাহিনী দ্য লিজেন্ড অব দ্য জঙ্গল, টার্জানের দ্বিতীয় তথা অন্তিম পর্ব। প্রথম এবং দ্বিতীয় পর্ব মিলে গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম। গল্প ভালো লাগলে লাইক, সাথে শেয়ার করে দেবেন আপনার প্রিয়জনদের সঙ্গে। আপনি যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন সূচিপত্রের গল্পকে আরও এরকম নতুন আর রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার কাহিনী শোনার জন্য। সঙ্গে পাশের বেল আইকনটি প্রেস করতে যেন ভুল না হয় পরের গল্পের নোটিফিকেশনের জন্য। আবারও ফিরছি কয়েকদিনের মধ্যে আরও একটা নতুন আর রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার কাহিনীর সঙ্গে। ততদিন সকলে ভালো থাকুন, সকলকে সুস্থ রাখুন।